সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আবারও স্বাগতম সাবজেক্ট ওয়ার এগ্রিমেন্টের দ্বিতীয় ক্লাসে। আমাদের আজকের আলোচ্য বিষয় যেসব ক্ষেত্রে সাবজেক্ট টু প্রাধান্য পাবে। অনেকগুলো ক্ষেত্রেই সাবজেক্ট টু প্রাধান্য পায়। আমি আগের ক্লাসে বলেছিলাম যে সাবজেক্ট ওয়ার এগ্রিমেন্টের অলমোস্ট 24 থেকে 26টা নিয়ম আছে, কাজে সব আমাদের একবারে কভার করা সম্ভব না। আমরা এখানে অত্যন্ত কমন কয়েকটি এবং অত্যন্ত ইম্পর্টেন্ট কয়েকটি উদাহরণ তোমাদের সামনে আজকে নিয়ে এসেছি। দেখো, ইদার এখানে সাবজেক্ট ওয়ান হবে, এটা হচ্ছে ড্যাশ। হ্যাঁ, ইদার অর, আর এখানে ড্যাশ থাকবে, এখানে হবে সাবজেক্ট টু। নিদার ড্যাশ সাবজেক্ট ওয়ান, নর সাবজেক্ট টু, নট অনলি সাবজেক্ট ওয়ান বাট অলসো এখানে সাবজেক্ট টু। এখানে হচ্ছে অর। অরটা সবচেয়ে বেশি কনফিউজিং, কারণ এটা দেখতে খুব সহজ মনে হয়, তখন মানুষ আসলে এটা কোন নিয়মের মধ্যে পড়বে এটা নিয়ে কনফিউশনে ভোগে পরীক্ষার মধ্যে। এখানে দেখো, এখানে সাবজেক্ট ওয়ান অর, তারপরে এখানে সাবজেক্ট টু। কোন একটা সেন্টেন্সে যখন এই ইদার অর, নিদার নর, নট অনলি বাট অলসো এবং অরের দুই পাশে দুইটা সাবজেক্ট থাকে, এই ধরনের সেন্টেন্স গুলাতে আমরা সাবজেক্টের ঠিক পরে কোন ভার্বটা ব্যবহার করব এবং ভার্বটা কোন ফর্মে হবে, সেটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, সেটার সাথে এস বাই এস যুক্ত হবে নাকি হবে না, এই সব প্রশ্নের উত্তর আসলে আমরা এই নিয়মগুলো জানলেই পারি। এই ছোট্ট একটি স্ট্রাকচার বা এই ছোট্ট ছোট্ট চারটি উদাহরণ যদি তুমি দেখো, যদি তোমার মনে থাকে, তাহলে এই ধরনের প্রশ্ন তোমার কাছে উত্তর করা কোনোভাবেই কঠিন কিছু না। এই ধরনের যখন থাকে ইদার অর, নিদার নর, নট অনলি বাট অলসো এবং অর, এগুলো যখন থাকে তখন আমাদের সাবজেক্ট টু প্রাধান্য পাবে। অতএব আমাদেরকে প্রাধান্য পাবে এইটা, প্রাধান্য পাবে সাবজেক্ট টু। চলো আমরা উদাহরণ দেই যেন আরো ভালোভাবে বুঝতে পারি। উদাহরণ এক, এটা হচ্ছে ইদার। দেখো, আমাদেরকে সবার আগে বুঝতে হয় যে প্রশ্নটা কোন জায়গা থেকে এসেছে। আমরা যদি এটা রিয়েলাইজ না করি, আমরা এত রুলস পড়ে পরীক্ষার হলে যাই, কোন রুলসটা আসলে খাটবে এটা আমরা কিভাবে বুঝবো? কাজে আমরা প্রশ্ন দেখেই বুঝে ফেলতে হবে। তুমি ধরো এটা একটা ভর্তি পরীক্ষার প্রশ্ন, তোমাকে প্রশ্নটা দেখেই বুঝে ফেলতে হবে যেটা আছে ইদার। ইদার যেহেতু আসছে, এখানে অর আছে, মাঝখানে দেখো প্লেয়ার্স সাবজেক্ট ওয়ান, ইদার অর। এই দেখো এখানে এখানে হচ্ছে দ্য কোচ। দেখো এখানে ইদার অর, এখানে আছে দ্য কোচ, এটা হচ্ছে সাবজেক্ট টু। তাহলে এটা কি? এটা আমাদের মনে রাখতে হবে ওই রুলসটা যেটা আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে পড়েছিলাম। আমরা পড়েছিলাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে ইদার এবং অর থাকলে এর মাঝখানে সাবজেক্ট ওয়ান এবং সাবজেক্ট টু যখন থাকে, তখন আমাদের প্রাধান্য পায় হচ্ছে সাবজেক্ট টু। অতএব প্রাধান্য পাওয়া বলতে কি, সাবজেক্ট টু যদি সিঙ্গুলার হয় ভার্বটাও সিঙ্গুলার হবে, সাবজেক্ট টু যদি প্লুরাল হয় তাহলে ভার্বটাও প্লুরাল হবে। এখন আমাদের সাবজেক্ট টু কি? দ্য কোচ। দ্য কোচ একটা সিঙ্গুলার সাবজেক্টটা একটি সিঙ্গুলার, কাজে এখানে ভার্বটা, এই যে ভার্বটা, এটাও হয়েছে ইজ। এখানে প্লুরাল থাকলে আর হতো। দ্বিতীয় এক্সাম্পলে যাই। নট অনলি দ্য পিএম, এখানে পিএম বলতে প্রাইম মিনিস্টার বোঝাচ্ছি। নট অনলি দ্য পিএম বাট অলসো দ্য অ্যাডভাইজার্স আর গোয়িং টু ইউকে। তার মানে কি, প্রধানমন্ত্রী ছাড়াও তার উপদেষ্টারা, মানে শুধু প্রধানমন্ত্রী নয়, তার উপদেষ্টারাও ইউকেতে ভ্রমণ করছে বা ইউকেতে যাচ্ছে। এখন এইখানে দেখো তোমরা নট অনলি, এই যে দেখো উদাহরণটা নট অনলির উদাহরণ এখানে, আর এর আগে আমরা উদাহরণ দিয়েছি ইদারের। আচ্ছা, ইদারের উদাহরণ দিয়েছি, এখন আমরা নট অনলির উদাহরণ দিচ্ছি। দেখো নট অনলি দ্য পিএম, এই পিএমটা হচ্ছে তাহলে কি? সাবজেক্ট ওয়ান। এরপরে আছে বাট অলসো দ্য অ্যাডভাইজার্স, এই যে অ্যাডভাইজার্স দেখো সাবজেক্ট টু, আর গোয়িং টু ইউকে। এখানে ছিল ইদার দ্য প্লেয়ার্স অর দ্য কোচ ইজ প্রেজেন্ট অ্যাট দ্য প্রেস কনফারেন্স। ইজ প্রেজেন্ট অ্যাট দ্য প্রেস কনফারেন্স, এখানে ইজ হয়েছিল কারণ আমরা দ্বিতীয় সাবজেক্টটাকে প্রাধান্য দিয়েছি এবং দ্বিতীয়টা সিঙ্গুলার ছিল, কাজে এখানে ইজ হয়েছে। ঠিক একইভাবে এখানে দেখো প্রথম সাবজেক্ট হচ্ছে একটি সিঙ্গুলার দ্য পিএম, বাট অলসো দ্য অ্যাডভাইজার্স, এই যে দ্বিতীয় সাবজেক্টটা, এটা কিন্তু প্লুরাল। এটা প্লুরাল হওয়ার কারণে আমাদের এখানে ভার্বের ক্ষেত্রে আর বসেছে। এই হচ্ছে আমাদের আজকের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উদাহরণ 2 এর কিছু নিয়ম ছিল। পরবর্তী ক্লাসের জন্য অনুশীলনে চোখ রাখো। আজকের মতো এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ।